एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की प्रीत में बोलो, अंतर क्या दोनों की प्रीत में बोलो। एक प्रेम दीवानी एक दर्श दीवानी, एक प्रेम दीवानी एक दर्श दीवानी। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की प्रीत में बोलो, अंतर क्या दोनों की प्रीत में बोलो। एक प्रेम दीवानी एक दर्श दीवानी, एक प्रेम दीवानी एक दर्श दीवानी। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটি স্বনামধন্য জাস্ট দিদি, যিনি হঠাৎ করে আবার আলোচনার শিরোনামে উঠে এসছেন ওনার পরকীয়ার জন্য। হঠাৎ একটা কাণ্ড ঘটেছে যেটা তোমরা অনেক দিন আগে সুতপার ভিডিওতে তোমরা শুনেছিলে, যে সুতপা বলেছিল যে এই দিদি যখন ম্যান্ডির বাড়িতে গেছিল তখন তিনি ম্যান্ডির বাড়িতে কিন্তু অন্য একজনকে নিয়ে গেছিলেন, এবং সেটা কিন্তু সুতপা তার ভিডিওতে বলেছে। এবার সেটা নিয়ে নতুন করে আবার জলঘোলা হয়েছে, কারণ আমাদের ওয়াইটির যে দাদা রয়েছে সঞ্জয় দার ভিডিওতে সঞ্জয় দা বলেছে যে এই ম্যান্ডির বাড়িতে আমাদের এই ওয়াইটির জাস্ট দিদি যাকে নিয়ে গেছিল তাকে স্বামী বলে পরিচয় দিয়েছে। এবার এখানে সত্যি কে বলছে সেটা কিন্তু বোঝা ভীষণভাবে মুশকিল, কারণ হচ্ছে না সঞ্জয় দাকে সুতপা বলেছে এটা ঠিক, কিন্তু সুতপাকে ম্যান্ডি কতটা সত্যি কথা বলেছে সেটা নিয়ে কিন্তু আমার প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। কারণ ম্যান্ডি কিন্তু সময় সুযোগ মতন প্রয়োজনের বেসিসে কিন্তু কথা বলে, এটা আমরা জানি। কারণ যেটা নিয়ে সুতপাকেও কিছুদিন আগে পরকীয়ায় লিপ্ত এবং সুতপা ওর থেকে 10 বছরের একটি ছেলের সঙ্গে পরকীয়া করে, সেটা নিয়ে কিন্তু একটা বৃত্তান্ত বলেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে একজন ব্লগার যে ওয়াইটিতে রয়েছে এবং একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেও ওয়াইটিতে রয়েছে, হতে পারে যে সীমাদির ভিডিও জাস্টের ভিডিও ম্যান্ডি দেখে না, হতেই পারে। সেই ক্ষেত্রে হয়তো জাস্টের হাজব্যান্ডকে নাও চিনতে পারে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে একটা মানে পরিস্থিতি ক্রিয়েট হতে পারে এটা জাস্ট ভাববে না, এটা কিন্তু ভাবা খুব মুশকিল। কারণ উনি অনেক দূর পর্যন্ত চিন্তা করেন, এটা আমরা কিন্তু জানি। সেখানে দাঁড়িয়ে উনি একজন ব্লগারের বাড়িতে যাচ্ছেন যিনি ইউটিউবের ফেমাস একটা ক্যারেক্টার, সেখানে উনি যাচ্ছেন, উনি একজন পরপুরুষকে ওনার স্বামী বলে ওখানে সম্বোধন করছেন। এটা ঠিক আমার ঠিক মনে হচ্ছে না। হয়তো উনি নিয়ে গেছিলেন তাকে অন্য কোনো পরিচয় দিয়েছিলেন, কিন্তু ম্যান্ডি আরেঠারে বুঝতে পেরেছে যে ওনার সঙ্গে একটা রিলেশন আছে, তাই বলেছে হয়তো যে ওটা স্বামী। সেটা ম্যান্ডি ক্লিয়ার করতে পারবে। এখন ম্যান্ডি সুতপাকে এই কথা বলেছে, তখন সুতপা ছবি পাঠিয়েছে, ওনার হাজব্যান্ডেরও ছবি পাঠিয়েছে, কাজলদানিরও ছবি পাঠিয়েছে। সেখানে হাজব্যান্ডের ছবি দেখে বলেছে না এ নয়, কাজলদানির ছবি দেখে বলেছে যে হ্যাঁ একে নিয়ে এসছিল, এবং হাজব্যান্ড পরিচয় দিয়েছে, যেই কারণের জন্য আবার পুরনো কাসুন্দি ঘাটতে বসতে আমাদেরকে হয়েছে। এবার বক্তব্য, কালকে আমি জাস্টের একটা ভিডিও দেখলাম, যথেষ্ট সুতপাকে একেবারে পোলাইটভাবে মাখন লাগিয়ে কথা বলছেন, বহিন করে বলছেন ভালো লাগছে, যেই তিক্ততা তোর ফেলোপিয়ান টিউব লাথি মেরে ফাটিয়ে দেবো, সেখান থেকে যেটা বেরোবে সেটা ইট দিয়ে থেতলে দেবো, এই ধরনের কথাবার্তার জায়গা থেকে সরে এসে এই যে এখন পোলাইটনেস হয়ে
পোলাইট হয়ে, হ্যাঁ, এখন যে কথোপকথনগুলো বলছে সেটা খারাপ লাগছে না, সেটা ভালো লাগছে, সেটা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু বক্তব্য হচ্ছে পরকীয়া, যেটা নিয়ে দীর্ঘদিন উনি বক্তব্য রেখে গেছেন এবং দীর্ঘদিন আমরা বিরোধিতা করে গেছি, ওনার সেই পয়েন্টেই আজকে আমারও সেই একই বক্তব্য, আগে যেটা বলেছি আজকে আবার নতুন করে সেটাই বলবো। কি বক্তব্য না, উনি বলছেন আমি একটা সময় যখন আমার হাজব্যান্ডের সঙ্গে আমার মানসিকভাবে বিস্তর ফারাক, কারণ উনি আয়েশ আরামে বড় হওয়া একজন মানুষ, হতে পারে ওনার বাবা মা নেই, কিন্তু ওনাকে যারা অ্যাডপ্ট করেছিল তারা ওনাকে বিশাল ভালোবেসে এবং মানে বেশ আলিশানভাবে, ওনার বক্তব্য অনুযায়ী বেশ একেবারে প্যাম্পার চাইল্ড যেটা বলা যায় সেইভাবে ওনাকে ওনার মা বাবা মানুষ করেছেন। বিশেষ করে ওনার বাবা ওনাকে প্রচুর পরিমাণে প্যাম্পার করতো এবং কোনো কিছুর অভাব তিনি বোধ করেননি। সেই জায়গায় দাঁড়িয়ে টুবোদা হচ্ছে এমন একজন পার্সন যে স্ট্রাগল করে বড় হয়ে আসা, ঠেকে ঠেকে শেখা একটা মানুষ, যিনি যার মাথার ওপরে কোনো দাদা কাকার হাত ছিল না, নিজের স্ট্রাগলে, হ্যাঁ, নিজে একটা সোসাইটিতে জায়গা করেছেন, সমাজে প্রতিষ্ঠিত, তিনি নিজের যোগ্যতায় নিজের পরিশ্রমে একটা জায়গা করেছেন। চশমার দোকান থেকে নিজেকে নিজে মানে আস্তে আস্তে কাজ শিখে নিজের একটা দোকান দিয়ে সেই দোকানটাকে বড় করে সেখানে সেই জায়গার থেকে নিজের বাড়ি কেনা, নিজের জমি কেনা, বাড়ি করা, সমস্ত কিছুটা উনি করেছেন। ওনাকে অনেকটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং বিয়ের পর যে স্ট্রাগল পিরিয়ডটায় উনি যাচ্ছিলেন সেই সময় তার স্ত্রী একেবারে ফুরফুরে মন মেজাজ নিয়ে, প্রেম ভাব নিয়ে, গদগদ ভাব নিয়ে কিন্তু ছিলেন। এটা স্বাভাবিক, কারণ উনি পরিশ্রম কোনোদিনও করেননি। ওনার স্বামীও ওনাকে নিয়ে আসার পরে সেই কষ্ট, সেই পরিশ্রমের ধারপাশ দিয়ে ওনাকে নিয়ে যাননি। সেই জায়গায় দাঁড়িয়ে ওনার মানসিক স্থিতি আর টুবোদার মানসিক স্থিতি এক জায়গায় থাকবে না, এটা স্বাভাবিক। এবং টুবোদা পয়সা মানে অপচয় করা, ঘোরা ফেরা, আজকে এখানে গিয়ে 500 টাকা উড়িয়ে দিলাম, কালকে ওখানে গিয়ে 1000 টাকা উড়িয়ে দিলাম, এই সব জিনিসগুলো পছন্দ করতেন না, যেটা কিন্তু আমাদের জাস্ট দিদির ভীষণ পছন্দের ছিল। এবং সেই জায়গা থেকে একটা মানসিক ডিস্টেন্স গ্যাপ তৈরি হয়। এক তো ওনাদের বয়সের প্রচুর ডিস্টেন্স, তারপরে সেইখান থেকে আরও এই জায়গাগুলোর থেকে মানসিক ডিস্টেন্স তৈরি হয় এবং উনি যেটা পছন্দ করেন ইনি সেটা পছন্দ করেন না। এই জায়গায় পরিস্থিতিতে উনি কি করেন, ওনার মনটা আস্তে আস্তে ওনার কাছ থেকে ডিটাচ হয়ে যেতে থাকে এবং যেতে একটা সময় পরে উনি কিন্তু ওনার হাজব্যান্ডের প্রয়োজনীয়তাটা আস্তে আস্তে জীবন থেকে মুছে ফেলতে থাকেন। যেই চাহিদাগুলো ওনার মধ্যে ছিল ওনার হাজব্যান্ডকে নিয়ে, সেটা উনি কিন্তু অবদমন করতে থাকে। এই অবদমিত অবস্থায় সেই সময় ওনার জীবনে কাজলদানির আবির্ভাব ঘটে এবং কাজলদানি হাওয়া কা ঝোঁকা মতন এসে একদম ওনাকে ভাসিয়ে নিয়ে যান। এবং সেই সময় উনি কি করেন, যখন ওনার স্বামীর সঙ্গে ওনার মেন্টাল ডিট্যাচমেন্ট তৈরি হয়েছিল, সেই সময় উনি সম্পূর্ণ ফোকাসটা ওনার সন্তানের ওপর দেন এবং সন্তানকে মানুষ করে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা মেয়ে দিয়ে কলকাতায় পড়তে চলে যান, সেই সময় ওনার কাছে অফুরন্ত সময়, সেই অফুরন্ত সময়ের মধ্যে কাজলদানি হাওয়ার ঝোঁকার মতন এসে ঢুকে পড়েন। তখন উনি তার সঙ্গে ইনভলভ হয়ে যান এবং ইনভলভমেন্টে এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে উনি ওনারই পোষ্য কন্যা ওয়াইটিতে যে রয়েছেন, যাকে উনি নিজে হাতে তৈরি করেন, যাকে কিভাবে ক্যামেরা ধরতে হবে, কিভাবে গালাগালি দিতে হবে, কোন থ্রোয়িংয়ে ভিডিও করতে হবে, কাকে কতটা উলঙ্গ করতে হবে, কাকে কতটা রাখতে হবে, কতটা ঢাকতে হবে, সম্পূর্ণটা হাতে ধরে শেখান। সেটাকে আমাদের ধরিদি এবং সেই ধরিদির সঙ্গে সেই সময় একটা মনোমালিন্যের মানে পরিস্থিতি হয় এবং তারও আগে যখন বন্ধুত্ব ছিল, মানে পোষ্যকন্যা ছিলেন, উনি গুরুমা ছিলেন, সেই সময় ওনার অপকর্ম এবং এমন অনেক সময় এমন আমরা শুনেছি যে ধরিদির বাড়ির যাওয়ার নাম করেও উনি বাড়ির থেকে বেরিয়ে গেছেন, সেখান থেকে লালবাগ টালবাগ ঘুরে এবং সেখানে কোনো রেস্তোরাঁয় বসে ওনাকে খাইয়ে দিচ্ছেন, সেই পিকচার এই ধরিদির সঙ্গে শেয়ার করেছেন, যেটা পরবর্তীকালে আমরা সঞ্জয়দার কাছ থেকেও দেখতে পেয়েছি, কারণ ধরিদি আবার সেটা সঞ্জয়দাকে ট্রান্সফার করেছে। মানে এই রকম ঘটনা। এবং যেখান থেকে আমরা প্রথম এই যে পরকীয়ার সম্পর্ক প্রথম নিয়ে আসেন কিন্তু উনি
আমার ঘরে আছে ওনার জীবন বৃত্তান্ত বলতে গিয়ে, ওনার কোথায় জন্ম, কোথায় কর্ম, কি করে স্বামীর সঙ্গে পরিচয়, কি করে আলাপ, কিভাবে বিয়ে, সমস্ত ডিটেলস বলতে গিয়ে কিন্তু উনি এই কাজলদানির বক্তব্য পেশ করেছিলেন এবং সেখানে বলেছিলেন ঘরে একটা বাইরে একটা রাখার জন্য দম লাগে এবং আমার সেই দম আছে, পিঠ বাজিয়ে বুক বাজিয়ে এই কথাটা উনি স্বীকার করেছিলেন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে যখন এই ধরিদির সঙ্গে তার একটা মতবিরোধ ঘটে, সেই সময় ধরিদির কাছ থেকে কিন্তু এই কাজলদানির সম্পূর্ণ নাম, সম্পূর্ণ মানে কি পরিস্থিতি, কি ব্যাপার, কতটা ডিপলি সম্পর্ক সেটা আমরা জানতে পারি। এবং সেখানে কিন্তু উনি একটা প্রতিবাদও করেননি, একটা কথাও বলেননি এবং সেটা চুপচাপ উনি শুনেছেন, কারণ উনিও জানেন যেই কথাটা ধরিদি বলেছে সেটা একেবারে প্রমাণ সমেত যখন বলেছে সেটা একেবারেই সত্যি। এবার বক্তব্য হচ্ছে সেখানে দাঁড়িয়ে উনি পরকীয়া করেছেন, চীনাও পরকীয়া করেছে। ওনার বক্তব্য উনি মানসিক পরকীয়া করেছেন, যেটা যেটা মানে একেবারে সর্বৈব মিথ্যে কথা, সর্বৈব মিথ্যে কথা। কোনো মানুষের সঙ্গে মানসিক পরকীয়া করলে তার সঙ্গে সান্নিধ্যে, তার সঙ্গে দেখা সাক্ষাৎ, তার সঙ্গে ঘুরতে যাওয়া, তার সঙ্গে কোনো রেস্তোরাঁয় বসে খাওয়া, তার সঙ্গে কোথাও গিয়ে রাত কাটানো, এগুলো সম্ভবপর নয়। এই বোকা বোকা কথাগুলো যারা বলছেন আমি জানি না কোন বেসিসে, কোন জায়গায় দাঁড়িয়ে এইরকম বেসলেস কথাবার্তা বলে মানুষকে মানে বোঝানোর চেষ্টা করছেন যে উনি ভাই, উনি পরকীয়া করলেও উনি মানসিক পরকীয়া করেছেন, শারীরিকভাবে অ্যাটাচমেন্ট ওনাদের মধ্যে হয়নি। শারীরিক মানসিক দুইভাবেই অ্যাটাচমেন্ট হলে তবেই গিয়ে সেটাকে পরকীয়া বলা যায়। শুধু মানসিক অ্যাটাচমেন্ট হয়েছে, শারীরিক অ্যাটাচমেন্ট হয়নি, সেটাকেও আপনি পরকীয়া বলতে পারেন না। পরকীয়া, একটা পরকীয়ার তকমা তখনই লাগাতে পারেন যখন সেই সম্পর্কে শারীরিক এবং মানসিকভাবে টোটালি দুটো মানুষ ইনভলভ থাকবে, তখন সেই সম্পর্ককে গিয়ে আপনি বলবেন পরকীয়ার সম্পর্ক। চীনা কিন্তু যখন ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, চীনা কিন্তু পরকীয়া করেনি। পয়েন্ট টু বি নোটেড, চীনা পরকীয়া করেনি। চীনার গায়ের ওপরে পরকীয়া স্ট্যাম্পটা লাগিয়ে দেওয়া হয়েছিল, যেটা লাগিয়েছিল তার 5 বছরের বিবাহিত স্বামী। চীনা না তো তার সঙ্গে দেখা করেছে, না তো তার সঙ্গে সাক্ষাৎ করেছে, না তার সঙ্গে কোনো রকম ক্রিয়া করেছে, কিন্তু তাকে পরের সঙ্গে যে ক্রিয়া হয় সেটাকেই বলে পরকীয়া। কিন্তু সেই পরের সঙ্গে কোনো ক্রিয়া চীনা না করেই পরকীয়া তকমাটা পেয়ে গেছিল। এবং চীনা ওই বাড়ির থেকে যখন বেরিয়ে এসছে, চীনা বেরিয়ে এসছে নয়, চীনাকে বের করে দেওয়া হয়েছে। চীনা বাচ্চা ফেলে চলে এসছে বলা হচ্ছে, সেখানে আমি বলবো বাচ্চা ফেলে নয়, বাচ্চা রেখে চীনাকে বের করে দেওয়া হয়েছিল। সেই কারণে চীনাকে সেই সময় কিন্তু চীনা পরকীয়া করেনি। পরবর্তীকালে চীনা ওই বাড়ির থেকে বেরিয়ে এসে জিদেই হোক, অভিমানেই হোক, রাগেই হোক, সেই সম্পর্কটার মধ্যে ইনভলভ হয়েছে। এখন বক্তব্য উনার যেটা বক্তব্য, আমি বাচ্চা রেখে, সন্তান রেখে, স্বামী রেখে, আমার দায়িত্ব কর্তব্য ভুলে গিয়ে আমার সংসারকে জলাঞ্জলি দিয়ে আমি পরকীয়া করিনি। আমি স্বামীর প্রতি দায়িত্ব, সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য পরিপূর্ণ পালন করার পরে গিয়ে পরকীয়া করেছি। পরকীয়া পরকীয়াই ভাই। সে তুমি স্বামীর বাড়িতে থেকে পরকীয়া করো আর স্বামী ছেড়ে দিয়ে গিয়ে পরকীয়া করো, দুটো একই একই অপরাধে অপরাধী। দুজনের অপরাধী যদি তোল্লাই মোল্লাই করি, কোনোটাকেই আমি বলতে পারবো না এ কম দোষী, এ বেশি দোষী। পরকীয়া যারা করে তারা কি পরিমাণ একটা সংসারে থেকে কোনো মানুষ যদি পরকীয়ায় লিপ্ত হয়, তার অপোজিট মানুষ কি মানসিক যন্ত্রণা ভোগ করে, যারা পরকীয়া করে তাদের পক্ষে বোঝা সম্ভব নয়। আজকে উনি বলছেন যে আমি সংসারটা দায়িত্ব কর্তব্য পালন করেছি এবং সংসারের সমস্ত কিছু করেছি, টুবোদার প্রতি কোনো জায়গায় অবহেলা করিনি। এই দায়িত্ব কর্তব্যের কোনো মানেই হয় না। একটা গাছকে কেটে ওপর থেকে জল ঢালার কোনো মানেই নেই। হাস্যকর, যেটা আমার কাছে টোটালি হাস্যকর, কার কাছে গিয়ে আমি জানি না, আমার কাছে টোটালি হাস্যকর। একটা মানুষকে মানসিকভাবে আমি খতম, ফিনিশ করে দিলাম, মানসিকভাবে ফিনিশ করে দিলাম একটা মানুষকে। আপনি জানবেন কোনো মানুষকে মানসিকভাবে মেরে ফেললে মানে আপনি জানবেন সেই মানুষটা এমনিতেই জীবন্ত লাশে পরিণত হয়ে যায় যখন তার মনটা মরে যায়। একটা মানুষকে মানসিকভাবে আমি পুরো ধ্বংস করে দিলাম, দিয়ে তার সেই গাছের ওপরে আমি জল ঢালা শুরু করলাম, কারণ ওই গাছটার ছায়ায় আমি আমার সন্তান
হ্যাঁ, সন্ততিরা বসবাস করছে, সেই জন্য ওই গাছটাকে বাঁচিয়ে রাখা আমার দরকার, সেই কারণে আমি জল ঢালা শুরু করলাম। অথচ গাছের গোড়াটা পচন ধরে গেছে, গাছের গোড়াটা দুর্বল হয়ে গেছে, আমার সেটা সেই দিকে কোনো মাথা ব্যথা নেই। সেই জায়গায় আমি অন্যের বাড়ির গাছ, অন্যের বীজ লাগানো ফলের গাছকে নিয়ে আমি বেশি ব্যস্ত, সেই গাছকে আমি নিয়ে ঘুরতে বেশি ব্যস্ত, সেই গাছের ছায়ায় থাকতে আমি বেশি ব্যস্ত হয়ে তারপরে নিজেকে দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু পালন করলাম, এই কথার কোনো মানে হয় না। আজকে আমি হলপ করে বলতে পারি, উনি যে বলছেন সংসার, এটাকে কোনো সংসার বলে না। যেই সংসারে স্বামী স্ত্রীর বন্ডিং নেই, যেই সংসারে স্বামী আলাদা রুমে থাকে, স্ত্রী আলাদা রুমে থাকে, এবং সেইটা এতটাই খারাপ সিচুয়েশনে রয়েছে যে অসুস্থ স্বামী, যার শ্বাসকষ্ট, সেই শ্বাসকষ্ট পেশেন্ট অবস্থাতেও তিনি একা ঘরে পড়ে রয়েছেন, তার স্ত্রী আলাদা ঘরে পড়ে রয়েছে, আমরা সেটা দেখেছি। এবং তার আরও একজন পোষ্য কন্যা, যিনি তার ওয়ান অ্যান্ড অনলি বান্ধবী ছিল এক সময়, সেও জোর গলায় এসে বলেছে কাজল রানীর প্রতি এতটাই ডেডিকেশন এই জাস্টের যে সে তার স্বামীকে টাচ পর্যন্ত করতে দেয় না, স্বামীকে তার ঘরে ঢুকতে পর্যন্ত দেয় না। তাহলে ভাবুন তো, একটা স্বামী স্ত্রীর সম্পর্কে তার স্বামীর অধিকার নেই তার স্ত্রীর পাশে শোয়ার, তার স্বামীর অধিকার নেই তাকে ছোঁয়ার, তার স্বামীর অধিকার নেই একটা স্বামী স্ত্রীর বন্ধনের মধ্যে যা যা হয় কোনোটাই পালন করার। শুধু পালন করার অধিকার কি আছে ভাই? তুমি আমার পয়সায় খাও, মজ করো, মস্তি করো, কিন্তু ভাই এনজয়মেন্ট, ভালো লাগা, মন্দ লাগা সমস্ত কিছু তুমি অন্যের বাড়ির গাছের সঙ্গে শেয়ার করো, অন্যের স্বামীর সঙ্গে শেয়ার করো, অন্যের স্বামীর সঙ্গে তুমি সমস্ত কিছু করো, অথচ তুমি খাও আমার পয়সায়, থাকো আমার পয়সায়, আমারই বাড়িতে। এটা কতটা যন্ত্রণাদায়ক, কতটা যন্ত্রণাদায়ক। ওনার হাজব্যান্ড যদি সত্যিই মন থেকে কথা বলতে কোনো সময় দেওয়া হয়, উনি ওনার মনটা খুলে যদি রেখে আপনাদের দেখাতেন, আপনারা বুঝতে পারতেন যে এটা কতটা যন্ত্রণাদায়ক। এবং আমার মনে হয় আজকের ডেটে এই যে ওনার অসুস্থতা ওনাকে চারিপাশ থেকে চেপে ধরেছে, তার একটা প্রধান মুখ্য ভূমিকা পালন করেছে এই পরকীয়াটা, যেই পরকীয়ায় ওনার স্ত্রী এমনভাবে ইনভলভ হয়েছেন এবং সেই ইনভলভমেন্টের জন্য উনি ওনার স্বামীকে কাছে পর্যন্ত ঘেঁষতে দেন না, তার যন্ত্রণা কুড়ে 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 ওই মানুষটাকে শেষ করেছে। আজকে সেই মানুষ যদি এসে অন্যের পরকীয়া নিয়ে বিশ্লেষণ করতে বসে, অন্যের পরকীয়া করেছে বলে জুতাতে বসে, তাহলে হাস্যকর লাগে। অনেক মানুষ দেখলাম সেখানে কমেন্ট করেছেন, এই জাস্টকে কমেন্ট করেছেন, আমরা তোমাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করি, আমরা তোমার উপরে আস্থা রাখি। কিসের আস্থা ভাই? কিসের আস্থা? যে নিজে আপাদ মস্তক, হ্যাঁ স্বীকার করেছে, স্বীকার চিনাও করেছে, আপনাদের কাছে স্বীকার চিনাও করেছে, অথচ সেই চিনাকে উলঙ্গ করে জুতাতে আপনারা ছাড়েননি। আর এইদিকে জাস্টকে ক্লিন চিট দিচ্ছেন, কি কারণ? না সে তার স্বামী সন্তান নিয়ে সংসার করছে। সত্যি সংসার? সত্যি এটা সংসার বলেন? স্ত্রী মানসিকভাবে শারীরিকভাবে অন্য একজনের প্রতি পুরো আসক্ত রয়েছে, সেই জায়গায় সংসারটা সংসারের জায়গায় হয়? শুধু দায়িত্ব কর্তব্য করাটাকে সংসার বলে? শুধু দায়িত্ব কর্তব্য পালন করাটাই সংসার যদি হয়ে যায়, তাহলে আর কিছু বলার থাকে না, বুঝতে পেরেছেন তো? সেই জায়গায় দাঁড়িয়ে উনি বলছেন আমি বাচ্চা, সেখানে একটা মানুষকে আমি দেখলাম নেগেটিভ কমেন্ট করেছেন, যিনি এই কথাটাই বলেছেন যে আপনি নিজে নোংরামি করে কি করে চিনার বিশ্লেষণ করতে বসেন, কি করে চিনার বিশ্লেষণ করতে বসেন। ছি! সেখানে উনি বলেছেন আমি হ্যাঁ গাধি বলে সম্বোধন করে তাকে উত্তর দিয়েছেন, আমি আমার সংসার ফেলে বাচ্চা ফেলে যাইনি। তার মানে সংসার ফেলে বাচ্চা ফেলে না গেলে সে পরকীয়া করতে পারে, সেই পরকীয়াতে কোনো দোষ থাকে না। কোন পরকীয়াতে দোষ থাকে না? কোনো মেয়ে যদি তার স্বামী ছেড়ে রেখে, স্বামী সন্তান ফেলে দিয়ে পরকীয়া যার সঙ্গে করেছে তার হাত ধরে চলে যায়, তাহলে সেই পরকীয়া হচ্ছে একেবারে ঘৃণাত্মক পরকীয়া। হ্যাঁ, একেবারে ঘেন্নার বস্তু হয়ে যায় সেই পরকীয়া। কিন্তু যে মহিলা ঘরে থেকে স্বামীর পয়সায় খেয়ে, স্বামীর ঘরে থেকে স্বামীর সঙ্গে প্রতারণা করে অন্যের বাড়ির, হ্যাঁ অন্যের সম্পত্তি, অন্যের সংসারের সুখকে কেড়ে নিয়ে এসে নিজে সুখ ভোগ করে, সেই পরকীয়াতে কোনো আপত্তি আপনাদের তালে নেই। যারা ওখানে কমেন্ট বক্সে তাদেরকে জাস্টকে সমর্থন করেছেন, তাদের প্রশ্ন করছি,
আমি না সত্যি আপনাদের চিন্তাভাবনাটা যখন ভাবি অবাক লাগে। আপনারা কাউকে ভালোবাসেন, সেই কারণে তার অপরাধগুলো অপরাধ নয়, সেটা একেবারে জায়েজ, সে করতে পারে, কোনো অসুবিধা নেই। তার স্বামীর সঙ্গে তার বন্ডিং নেই, তার স্বামীর সঙ্গে মনের মিল নেই, তার স্বামীর সঙ্গে পার্থক্য মানে মনের কোনো জায়গায় মিল হয়নি। যদি খুব সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন, জাস্টের ব্যাপার আর আমাদের চীনার ব্যাপারটা কিন্তু অনেকটাই একরকম। চীনাও কোনোদিনও কষ্ট কি জিনিস বোঝেনি, কারণ তার বাবা একটা চাকরি করতো, সেই জায়গায় দাঁড়িয়ে দুটো ভাই বোনকে খাইয়ে পড়িয়ে তিনি ভালোভাবেই রেখেছিলেন। কষ্ট কি জিনিস তারা চীনাও জানে না। চীনার সঙ্গেও তার হাজবেন্ডের বয়সের প্রচুর তফাৎ, প্রচুর পার্থক্য রয়েছে। হ্যাঁ, সেখানে চীনার সঙ্গে প্রথম দিন থেকেই তার হাজবেন্ডের মানসিক বন্ডিং তৈরি হয়নি। বিয়ের পরদিনই, ফুলসজ্জার পরদিনই সে তার স্বামীর মুখে শুনতে পেরেছে, বাবার জন্মে বেসিন দেখিসনি, সেখানেই বোঝা যায় বন্ডিংটা একেবারে প্রথম দিনই, প্রথম রাতেই তৈরি হয়নি। কারণ প্রথম রাতেই চীনা তার স্বামীর সঙ্গে ইন্টিমেট হতে পারেনি, কারণ তার শারীরিক মানে শরীরটা খারাপ ছিল, সেই কারণের জন্য। কাজেই সেখান থেকেই কিন্তু তাদের বন্ডিংয়ের দূরত্ব স্টার্ট হয়ে গেছিল। বিয়ের পর দিন থেকেই বন্ডিংয়ের দূরত্ব একেবারে স্টার্ট। তারপরে দাঁড়িয়ে আস্তে আস্তে তিক্ততা দিন গাছে বেড়েছে। ওনারও ঠিক তাই। ওনার হাজব্যান্ডের সঙ্গে ওনার কাছে যেই সময় ওনার স্বামী একেবারে রাজপুত্র, রাজকুমার, হ্যাঁ একেবারে হিরো ছিল, সেই সময় ওনার স্বামীর ওনাকে নিয়ে আবেগপ্লুত হয়ে হাতে হাত দিয়ে চোখে চোখ রেখে চুমাচাটি করে দিন কাটানোর সময় ছিল না। তখন তিনি তার ইনকাম করতে ব্যস্ত ছিলেন, যেই জায়গায় ওনাদেরও মানসিক ডিস্টেন্স তৈরি হয়েছিল। তাহলে উনিও ওনার স্বামীর থেকে মানসিকভাবে ডিস্টেন্স হয়ে অন্য সম্পর্কে আবদ্ধ হয়েছেন। চীনাও মানসিক সম্পর্ক ডিস্টেন্স হয়ে, মানসিক দূরত্ব তৈরি হওয়াতেই অন্য একটা মানে জায়গা থেকে একটু মানসিক শান্তির জন্য চ্যাটিং করেছিল। পার্থক্য এখানেই, চীনা চ্যাটিং করেছিল আর উনি বাড়িতে থেকে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছিলেন। শুধু তাই নয়, আজকে এই যে আপনারা বলছেন না মানসিকভাবে পরকীয়ায় লিপ্ত ছিল, কোনো ছেলের সঙ্গে কোনো মেয়ে কথা বললেই তার মানেই সেটা নোংরাভাবে ধরে নিতে হবে। নোংরাভাবে কেউ ধরেনি, কিন্তু যদি কেউ নোংরামি করে সেটা নোংরাভাবেই ধরতে হবে। একটা ছেলের সঙ্গে একটা মেয়ের গল্পকে কেউ পরকীয়া বলে না। কালকে আমি আমাদের নাম কি বলে রিমকে দেখলাম, ঝিম্পাকে দেখলাম বলতে যে একটা ছেলের সঙ্গে একটা মেয়ে গল্প করা মানেই সবাই নোংরামি ধরে নেয়। কেউ নোংরামি ধরে না যদি সেখানে কোনো নোংরা ইঙ্গিত না থাকে। এখন একটা ছেলের সঙ্গে একটা মেয়ে গল্প করছে, একটা বিবাহিত মহিলা একটা অবিবাহিত ছেলের সঙ্গে ফোনে কথা বলছে ঘন্টার পর ঘন্টা, সেখানে মানুষ প্রশ্নচিহ্ন তুলবেই, ভাই কিসের এত বন্ধুত্ব? একজন বিবাহিত মহিলার একটা আনম্যারিড ছেলের সঙ্গে কিসের এত বন্ধুত্ব? প্রশ্ন তুলবেই। তুই হলেও তুলতিস, আজকে নিজের ক্ষেত্রে বলে ধামাচাপা দেওয়ার জন্য এইগুলো লাগাচ্ছিস, তুই হলেও তুলতিস। আবার অপোজিটে একজন বিবাহিত মহিলা একজন বিবাহিত পুরুষের সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করছে, দরজা বন্ধ করে তার সঙ্গে সময় কাটাতেই বেশি পছন্দ করছে। হ্যাঁ, মাঝে মাঝে স্বামীর সঙ্গে যখন তার রাগ হচ্ছে, বনিবনা হচ্ছে না, একেবারে চরম পর্যায়ে গিয়ে ঝগড়া অশান্তি হচ্ছে, তখন তিনি একেবারে বাড়ি ছেড়ে ওই কাজল ঘষতে উনি চলে যাচ্ছেন 2 দিন 3 দিনের জন্য। এবং সেখানে গিয়ে তিনি তার স্বামীর ফোন ধরছেন না, বাদ বাকি সবার ফোন ধরছেন। এটাকে যদি সমর্থন করি তাহলে মানে কিছু বলার থাকে না। এটা হিপোক্রেসি ছাড়া আর কিছু না, আমার মতে এটা হিপোক্রেসি ছাড়া আর কিছু না। ভাই উনি চোখের সামনে আমরা দেখেছি বহুবার উনি বাড়ি ছেড়ে এই মানে কাজল দানিকে নিয়ে মেট্রো স্টেশনের ব্যাপারটাও আমাদের সামনে এসছে। তারপরে উনি বলছেন আমি আবার এটাও আমরা শুনেছি সুতপার ভিডিও থেকে যে তারাপীঠেও নাকি উনি এই পুরুষ মানুষটিকে নিয়ে তারাপীঠে উনি গেছিল। এবার সেখানে রাত্রিবেলায় কে কোথায় শুয়েছেন, কে কি করেছেন সেটা আমাদের জানার কথা না, উনি ভালো করে জানেন। কিন্তু উনি গেছিলেন, সেটাকে আপনারা মানে কি বলবেন বলুন তো? সেটাকে আপনারা সমর্থন করবেন? সেটা যদি আপনাদের কাছে সমর্থনযোগ্য হয় তাহলে চীনার ব্যাপারটাও আপনাদের কাছে সমর্থনযোগ্যই হওয়া উচিত আমি মনে করি। তাহলে যদি অন্যায় চীনা করে থাকে তাহলে তার থেকেও বড় অন্যায় উনিও করেছেন। চীনা একটা বাচ্চা বয়সে ভুল করেছে, সেটাকে আমরা ক্ষমা করতে পারি, কিন্তু উনি একটা আধবুড়ো বয়সে যখন মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেছে তারপরে গিয়ে উনি নুনটুকুলুকুলুতে ব্যস্ত হয়েছেন। হ্যাঁ, আজকে বলুন তো একটা সোশ্যাল মিডিয়ায়
আজকে ওনার একটা মেয়ে, বিবাহ উপযুক্ত মেয়ে রয়েছেন, সেখানে উনি এসে খুল্লা বলছেন হ্যাঁ আমি পরকীয়া করেছি, আমার এই একটা ব্যাপার রয়েছে, কিন্তু তার নাম আমি বলতে পারবো না, তার নাম বলার আমার ফ্যামিলির লোকের আপত্তি রয়েছে, সেই কারণে আমি নাম বলতে পারবো না, কিন্তু এটা আমি অস্বীকারও করতে পারবো না, তার মানে উনি এটা করেছেন এবং সেটা উনি খুল্লা এসে বারবার বলেছেন, তার মানে কি তিনি অনেস্ট হয়ে গেলেন? আজকে বলুন তো, ওনার মেয়ের বিয়ের সম্বন্ধ একটা আসলো, ধরুন সম্বন্ধ আসলো, ভালো জায়গা থেকে সম্বন্ধ আসলো, তারা যদি খোঁজ নিয়ে শোনে মা পরকীয়ায় লিপ্ত, সেখানে তার মেয়েটার ভালো জায়গায় বিয়ে হবে? হ্যাঁ, হতে পারে। কোন ক্ষেত্রে হতে পারে বলুন তো? নিজেরা যদি পছন্দ করে বিয়েটা করে তাহলে সেই ক্ষেত্রে হতে পারে, বা ওনার কোনো বান্ধবীর ছেলের সঙ্গে যদি বিয়েটা হতে পারে তাহলে সেই ক্ষেত্রে হতে পারে, যে বান্ধবী এরকম করেছে, ওই বান্ধবী মেনে নিয়েছে, তার ছেলের সঙ্গে মানে অনায়াসে বিয়ে দিতে পারি, এরকম ঘটনা হলে হতে পারে। না হলে একটা সম্বন্ধ দেখে বিয়ে করতে গেলে এইসব দেখে কোনো ভদ্র সভ্য বাড়ির সন্তানকে তার বাবা মা এইরকম ঘরে বিয়ে দেবেন না। আজকে ওনার ছেলেরও যদি সম্বন্ধ দেখে বিয়ে হতো, সেই ক্ষেত্রে বিয়েটা হতো না। আজকে ছেলে নিজে পছন্দ করে বিয়ে করেছে বলে তাই ওনার ছেলের মানে শ্বশুরবাড়িতে এই ব্যাপারটা জানার পরেও কোনো রকম প্রবলেম হয়নি, কিন্তু মেয়ে যদি সম্বন্ধ দেখে বিয়ে দিতে যান সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। কাজেই উনি এটা বলতে পারেন না যে কোনো মহিলারা যদি বাচ্চা রেখে মানে বাচ্চা প্রতি দায়িত্ব পালন করে, স্বামীর প্রতি দায়িত্ব পালন করে পরকীয়া করতেই পারে, সেটা কোনো খারাপ জিনিস নয়, কারণ প্রেম যে কোনো বয়সে আসে, যে কোনো সময় প্রেম করতে পারে। যদি স্বামী থাকা অবস্থাতেও একটি ছেলে বা মেয়ে অন্য কোনো মানুষের সঙ্গে শারীরিক বা মানসিকভাবে জড়িয়ে পড়ে, তাহলে আমি মনে করি সেই সংসার আর সংসারের জায়গায় থাকে না। যারা পরকীয়া নিয়ে ভুক্তভোগী তাদের গিয়ে জিজ্ঞাসা করুন, সত্যিই তারা সংসার করছে নাকি শুধুমাত্র কম্প্রোমাইজ করে জীবনটাকে জীবন্ত লাশের মতন চালিয়ে নিয়ে যাচ্ছেন। একটু জিজ্ঞাসা করবেন তাদের বাড়িতে গিয়ে, এটা আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন যে এটা কতটা যন্ত্রণাদায়ক। কোনোদিনও যদি টুবোদাকে পার্সোনালি কেউ জিজ্ঞাসা করেন বা টুবোদা মন খুলে রেখে এসে কোনোদিনও আপনাদের বলে, সেদিন আপনারা রিয়ালাইজ করতে পারবেন। আর কাজলদানি যাকে বিয়ে করে সংসার করছে, সেই মেয়েটিকে সামনে ক্যামেরার সামনে এনে বসিয়ে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে এরা কিভাবে অন্যের সংসার নষ্ট করেছে। এবং এই দুটো মানুষ, একদিকে টুবোদা আরেকদিকে কাজলদানির ওয়াইফ, কিভাবে যন্ত্রণা ভোগ করে দগ্ধে জীবন্ত লাশে পরিণত হয়েছে, তাদের কাছে জানতে চাইলে তাদের কাছে শুনতে পারবেন। যারা করে তারা ওরকম পিঠ বাজিয়ে বুক বাজিয়েই বলে যা করেছি বেশ করেছি, কারণ তারা রিয়েলাইজ করে না তারা কত বড় অন্যায় করেছে, তারা কিভাবে আরেকটা মানুষকে শেষ করে দিয়েছে, জীবিত অবস্থায় মৃত বানিয়ে দিয়েছে, তারা রিয়েলাইজ করে না। যদি করতো তাহলে আজকে দেখতেন এত বড় বড় লেকচার এখানে এসে দিত না। আর তাকে যারা সমর্থন করছেন বা তার এই ব্যাপারটা সমর্থন করছেন মিনস এই পরকীয়াটাকে যারা সমর্থন করছেন, যে ভাই উনি স্বীকার করেছেন, উনি সৎ সাহস রাখেন, ওনার সেই বুকের পাটায় দম আছে, উশৃঙ্খলতা করার জন্য বুকের পাটায় দম লাগে না, অসভ্যতামি করার মেন্টালিটি থাকতে হয়। উশৃঙ্খলতা করার জন্য বুকের পাটায় দম লাগে না, উশৃঙ্খলতা করার জন্য নোংরা মানসিকতা লাগে। আর সেই নোংরা মানসিকতাকে যদি কেউ সমর্থন করেন, সেটাকে ছি ছাড়া আর কিছু বলার নেই। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। অপরাধ অন্যায় হলে দুটোই অন্যায়। চীনারটাও যদি পরকীয়া করেছে অন্যায়, তাহলে উনিও পরকীয়া করেছে অন্যায়। উনি বাচ্চা রেখে পরকীয়া করেননি, আর চীনা বাচ্চা ফেলে রেখে পরকীয়া করেছে বলে উনি ধোয়া তুলসী পাতা, এটা মানতে পারলাম না বস, একদম মানতে পারলাম না।